গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশের একাদশ পর্ব। মোটর ছাড়ল অনেক বেলায়, কাজেই বেলাবেলি কাবুল পৌঁছবার আর কোনো ভরসাই রইল না। পেশাওয়ার থেকে জালালাবাদ 100 মাইল, জালালাবাদ থেকে কাবুল আরও 100 মাইল। শাস্ত্রে লেখে সকালে পেশাওয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছবে, পরদিন ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল। তখনই বোঝা উচিত ছিল যে শাস্ত্র মানে অল্প লোকেই। পরে জানলুম একমাত্র মেল বাস ছাড়া আর কেউ শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে না। জালালাবাদের আশেপাশে গাঁয়ের ছেলেরা রাস্তায় খেলাধুলো করছে। তারই এক খেলা, মোটরের জন্য রাস্তায় গোলকধাঁধা বানিয়ে দেওয়া। কায়দাটা নতুন। কাবুলিরা যে আন্ডার মতো শক্ত টুপির চতুর্দিকে পাগড়ি জড়ায়, ছোঁড়ারা সেই টুপি এমনভাবে রাস্তায় সাজিয়ে রাখে যে হুঁশিয়ার হয়ে গাড়ি না চালালে 2-4টে থেঁতলে দেবার সম্ভাবনা। দূর থেকে সেগুলো দেখতে পেলেই সর্দারজি দাড়ি গোঁফের ভিতরে বিড়বিড় করে কি একটা গালাগাল দিয়ে মোটরের বেগ কমান। কয়েকবার এরকম লক্ষ্য করার পর বললুম, দিন না 2-4টে থেঁতলে, ছোঁড়াদের তাহলে আক্কেল হয়। সর্দারজি বললেন, ক্ষুধা পানাহা, এমন কর্ম করতে নেই, আর টায়ার ফাঁসাতে চাইনে। আমি বুঝতে না পেরে বললুম, সে কি কথা, এই টুপিগুলো আপনার টায়ার ছেঁদা করে দেবে? তিনি বললেন, আপনি খেলাটার আসল মর্মই ধরতে পারেননি। টুপির ভিতরে রয়েছে মাটিতে শক্ত করে পোঁতা লম্বা লোহা। যদি টুপি বাঁচিয়ে চলি তবে গাড়ি বাঁচানো হলো, যদি টুপি থ্যাতলাই তবে সঙ্গে সঙ্গে নিজের পায়েও কুড়োল মারা হলো। আমি বললুম, অর্থাৎ ছোকরারা মোটরওয়ালাদের শেখাতে চায় পরের অপকার করিলে নিজের অপকার হয়। সর্দারজি বললেন, ওফ, আপনার কি পরিষ্কার মাথা। বেতারবাণী বললেন, কিন্তু প্রশ্ন, এই মহান শিক্ষা এলো কোথা হতে? আমি নিবেদন করলুম, আপনিই বলুন। তিনি বললেন, ছোঁড়াদের খেলাতে রয়েছে বৌদ্ধ ধর্মের মহান আদর্শের ভগ্নাবশেষ। জানেন, এককালে এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রচুর প্রসার প্রতিপত্তি ছিল। আমি বললুম, তাই তো শুনেছি। তিনি বললেন, শুনেছি মানে? একটুখানি ডাইনে হাঁটলেই পৌঁছবেন হাদ্দাই। সেখানে গিয়ে সচক্ষে দেখতে পাবেন কত বৌদ্ধ মূর্তি বেরিয়েছে মাটির তলা থেকে। আপনি কি ভাবছেন সে আমলের লোক নানা রকম মূর্তি জড়ো করে জাদুঘর বানাতো? এ যেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন, কনিষ্কের আমলে গান্ধারবাসীরা জাদুঘর নির্মাণ করিত কিনা। ফেল মারলুম। কিন্তু বাঙালি আর কিছু পারুক না পারুক বাজে তর্কে খুব মজবুত। বললুম, কিন্তু কাল রাত্রে সরায়ে নিজের জানমাল থুরি মালযান সম্বন্ধে যে সতর্কতার হুঙ্কার শুনতে পেলুম, তা থেকে তো মনে হলো না প্রভু তথাগতের সাম্য মৈত্রীর বাণী শুনছি। বেতার বার্তা বললেন, ঠিক ধরেছেন, অর্থাৎ বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংস শিশু শাবক ও স্ত্রীলোকের ধর্ম, পূর্ণবয়স্ক প্রাণবন্ত দুর্ধর্ষ পুরুষের ধর্ম হচ্ছে ইসলাম। আমি বললুম, বিলক্ষণ। সর্দারজি খানিকক্ষণ গম্ভীর হয়ে থেকে বললেন, আমি তো গ্রন্থ সাহেব মানি, কিন্তু একথা বারবার স্বীকার করব যে এই আধা ইনসান পাঠানজাতকে কেউ যদি ধর্মের পথে নিয়ে যেতে পারে তবে সেই ইসলাম। আমি তো ভয় পেয়ে গেলুম, এইবার লাগে বুঝি। আধা ইনসান অর্থাৎ অর্ধ মনুষ্য বললে কার রক্ত গরম না হয়। কিন্তু বেতারবাণী অত্যন্ত সৌম্য কণ্ঠে বললেন, আপনি বিদেশী এবং আমাদের সকলের চেয়ে বেশি লোকজনের সংস্রবে এসেছেন। তার উপর আপনি বয়সে প্রবীণ। আপনার এই মত শুনে ভারী খুশি হলুম। আমি আরও আশ্চর্য হয়ে গেলুম। কৌতূহল দমন করতে না পেরে গাড়ির ঝড়ঝড়ানির সঙ্গে গলা মিলিয়ে সর্দারজিকে আস্তে আস্তে উর্দুতে শুধালুম, এ কি কাণ্ড! আপনি এর জাত তুলে একে আধা ইনসান বললেন, আর ইনি খুশি হয়ে আপনাকে তসলিম করলেন।
সর্দারজি আরো আশ্চর্য হয়ে বললেন, ইনি চড়বেন কেন? ইনি তো কাবুলি। আমি আরো 7 হাত জলে। ফের শুধালুম, কাবুলি পাঠান নয়? সর্দারজি তখন আমার অজ্ঞতা ধরতে পেরে বুঝিয়ে বললেন, আফগানিস্তানের অধিবাসী পাঠান, কিন্তু খাস কাবুলের লোক ইরান দেশ থেকে এসে সেখানে বাড়িঘর দোর বেঁধে শহর জমিয়েছে। তাদের মাতৃভাষা ফার্সি। পাঠানের মাতৃভাষা পস্তু। বেতারের সাহেব পস্তু ভাষার এক বর্ণও বোঝেন না। আমি বললুম, তা না হয় বুঝলুম, কিন্তু কলকাতার কাবুলিওয়ালারা তো ফার্সি বোঝে না। তার কারণ কলকাতার কাবুলিরা কাবুলের লোক নয়। তারা সীমান্ত খাইবার, বড়জোর চমন কান্দাহারের বাসিন্দা। খাস কাবুলি পারতপক্ষে কাবুল শহরের সীমানার বাইরে যায় না। যে 2-10 জন যায় তারা সদাগর, তাদেরও পাল্লা ওই পেশাওয়ার অবধি। এত জ্ঞান দান করেও সর্দারজির আশা মিটল না। আমাকে শুধালেন, আপনি কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলেন কেন? কাবুলের লোক হয় হবে কাবুলি, নয় কাবুলওয়ালা। কাবুলিওয়ালা হয় কি করে? হকচকিয়ে গেলুম। স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছেন, কাবুলিওয়ালা গুরুকে বাঁচায় কি করে? আর বাঁচাতে তো হবেই, কারণ যদ্যপি আমার গুরু শুঁড়ি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। সামলে নিয়ে বললুম, এই আপনি যেরকম জওয়াহিরাত বলেন, জওহর হলো এক বচন, জওয়াহির বহু বচন। জওয়াহিরে ফের আত লাগিয়ে আরো বহু বচন হয় কি প্রকারে? শাক দিয়ে মাছ ঢাকা যায়, কিন্তু মাছ দিয়ে মাছ ঢাকা যায় কিনা সে প্রশ্ন অন্য যে কোনো দেশে জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু পাঠান মুল্লুকের আইন 1 খুনের বদলে আর 1 খুন। তাই সে যাত্রা সর্দারজির সামনে ইজ্জত বজায় রেখে ফাঁড়া কাটাতে পারলুম। অবশ্য দরকার ছিল না, সর্দারজি তখন মোড় নিয়ে ব্যস্ত। আমি ভাবলুম, ম্যাপে দেখেছি জালালাবাদ থেকে কাবুল সোজা নাক বরাবর রাস্তা, গাড়ি আবার মোড় নিচ্ছে কেন? বেতারবাণী হলো সেই ভালো। আর যখন কিছুতেই কাবুল পৌঁছনো যাবে না, তখন নিমলার বাগানেই রাত কাটানো যাক। দূর থেকেই সারি সারি চিনার গাছ চোখে পড়ল। সুপারির চেয়ে উঁচু সোজা আকাশ ফুঁড়ে উঠেছে। বুক অব্দি ডালপালা নেই, বাকিটুকু মসৃণ ঘন পল্লবে আন্দোলিত। আমাদের বাঁশ পাতার সঙ্গে কচি অশ্বত্থ পাতার সৌন্দর্য মিলিয়ে দিয়ে দীর্ঘ বিনুনির মতো যদি কোনো পল্লবের কল্পনা করা যায়, তবে তাই হয় চিনারের পাতা। কিন্তু তার দেহটির সঙ্গে অন্য কোনো গাছের তুলনা হয় না। ইরানি কবিরা উচ্ছ্বসিত হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে তন্নঙ্গী তরুণীর রূপভঙ্গিমা রাগরঙ্গিমার সঙ্গে চিনারের দেহসৌষ্ঠবের তুলনা করে এখনো তৃপ্ত হননি। মৃদুমন্দ বাতাসে চিনার যখন তার পা থেকে মাথা পর্যন্ত ধীরে মন্থরে আন্দোলিত করে, তখন রসকসহীন পাঠান পর্যন্ত মুগ্ধ হয়ে বারে বারে তার দিকে তাকায়। সুপারির দোলের সঙ্গে এর খানিকটা মিল আছে, কিন্তু সুপারির রং শ্যামলিমাহীন কর্কশ, আর সমস্তক্ষণ ভয় হয় এই বুঝি ভেঙে পড়ল। মনে হয় মানুষ ছাড়া অন্য যে কোনো প্রাণী চিনারের দেহছন্দকে তরুণীর চেয়ে মধুর বলে স্বীকার করবে। বেতারওয়ালা ভারতবর্ষের ইতিহাসের কোনো খবরই রাখেন না। সর্দারজির কাছ থেকে বেশি আশা করাও অন্যায়, কিন্তু তিনিই বললেন নিমলার বাগান আর তাজমহলের বাগান নাকি একই সময়কার। নিমলার বাগানে যে প্রাসাদ ছিল, সেটি অভিযান আক্রমণ সহ্য না করতে পেরে অদৃশ্য হয়েছে, কিন্তু সারি বাঁধানো রমণীয় চিনারগুলো নাকি শাহজাহানের হুকুমে পোঁতা। সর্দারজির ঐতিহাসিক সত্যতা এখানে অবশ্য উদ্ভিদবিদ্যা দিয়ে পরখ করে নেবার সম্ভাবনা ছিল, কিন্তু এই অজানা অচেনা দেশে শাহজাহানের তৈরি তাজের কনিষ্ঠ উদ্যানে ঢুকছি কল্পনা করাতে যে সুখ, উদ্ভিদতত্ত্বের মোহমুদ্গার দিয়ে সে মায়াজাল ছিন্ন করে কি এমন চরম মোক্ষ লাভ।
বাগানে আর এমন কিছু চারুশিল্পও নেই যার কৃতিত্ব শাহজাহানকে দিয়ে দিলে অন্য কারো ভয়ঙ্কর ক্ষতি হবে। আর একথাও তো সত্য যে শাহজাহানের আসন উঁচু করার জন্য নিমলার বাগানের প্রয়োজন হয় না, এক তাজই তাঁর পক্ষে যথেষ্ট। তবু স্বীকার করতে হবে অতি অল্প আয়াসের মধ্যে উদ্যানটি প্রাণাভিরাম। চিনারের সারি, জল দিয়ে বাগান তাজা রাখবার জন্য মাঝখানে নালা, আর অসংখ্য নার্গিস ফুলের চারা। নার্গিস ফুল দেখতে অনেকটা রজনীগন্ধার মতো, চারা হুবহু একই রকম, অর্থাৎ টিউবরোজ জাতীয়। গ্রিক দেবতা নার্সিসাস নাকি আপন রূপে মুগ্ধ হয়ে সমস্ত দিন নদীর জলে আপন চেহারার দিকে তাকিয়ে থাকতেন। দেবতারা বিরক্ত হয়ে শেষটায় তাকে নদীর পাড়ের ফুল গাছে পরিবর্তিত করে দিলেন। এখনো নার্সিসাস ফুল, ফার্সিতে নার্গিস, ঠিক তেমনি নদীর জলে আপন ছায়ার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। সন্ধ্যা কাটল নালার পাড়ে, নার্গিস বনের একপাশে, চিনার মর্মরের মাঝখানে। সূর্যাস্তের শেষ আভাটুকু চিনার পল্লব থেকে মুছে যাওয়ার পর ডাকবাংলোর খানসামা আহার দিয়ে গেল। খেয়ে দেয়ে সেখানেই চারপায়ে আনিয়ে শুয়ে পড়লুম। শেষ রাত্রে ঘুম ভাঙল অপূর্ব মাধুরীর মাঝখানে। হঠাৎ শুনি নিতান্ত কানের পাশে জলের কুলুকুলু শব্দ, আর আমার সর্বদেহ জুড়িয়ে, নাক মুখ ছাপিয়ে কোন অজানা সৌরভ সুন্দরীর মধুর নিঃশ্বাস। শেষ রাত্রে নৌকা যখন বিল ছেড়ে নদীতে নামে, তখন যেমন নদীর কুলকুল শব্দে ঘুম ভেঙে যায়। জানলার পাশে শিউলি গাছ থাকলে শরতের অতি ভোরে যেরকম তন্দ্রা টুটে যায়, এখানেও তাই হলো, কিন্তু দুয়ে মিলে গিয়ে। এ সঙ্গীত বহুবার শুনেছি, কিন্তু তার সঙ্গে এহেন সৌরভ সোহাগ জীবনে আর কখনো পাইনি। সেই আধা আলো অন্ধকারে চেয়ে দেখি দিনের বেলার শুকনো নালা, জলে ভরে গিয়ে দুই কুল ছাপিয়ে নার্গিসের পা ধুয়ে দিয়ে ছুটে চলেছে। বুঝলুম নালার উজানে দিনের বেলায় বাঁধ দিয়ে জল বন্ধ করা ছিল। ভোরের আজানের সময় নিমলা বাগানের পালা, বাঁধ খুলে দিতেই নালা ছাপিয়ে জল ছুটেছে। তারই পরশে নার্গিস নয়ন মেলে তাকিয়েছে। এর গান ওর সৌরভে মিশে গিয়েছে। আর যে চিনারের পদপ্রান্তে উভয়ের সঙ্গীত সৌরভ উচ্ছ্বসিত হয়ে উঠেছে, সে তার মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রভাত সূর্যের প্রথম রশ্মির নবীন অভিষেকের জন্য। দেখতে না দেখতে চিনার সোনার মুকুট পরে নিল। পদপ্রান্তে পুষ্পবনের গন্ধ ধূপে বৈতালিক মুখরিত হয়ে উঠল। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার।